হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? আশা করি খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো এর আগের দিন আমরা যে টেস্ট পেপারের 1 নম্বরের সমস্ত অঙ্ক সমাধান করেছিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, বুঝতে সুবিধা হয়েছে। আজকে আমরা অধ্যায়টিরই সমস্ত বড় অঙ্কগুলোর সমাধান করব। ওকে, খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও, চলো শুরু করি। 5 নম্বরের অঙ্ক, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5। যেখানে দুটো প্রশ্ন থাকবে, একটা হয় সরল সুদের আর একটা থাকবে অংশীদারি কারবার। তো এই সরল সুদ নয়তো অংশীদারি কারবার দুটোর মধ্যে একটা করবে, তবেই 5 নম্বর পেয়ে যাবে। ওকে, দেখো 5 নম্বরের আমি একের অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক নয়, দুয়েরটা বইয়ের অঙ্ক, যেটা অংশীদারি কারবারের। যদি তোমরা অংশীদারি কারবারের ভিডিওটি না দেখে থাকো, তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও, বুঝতে সুবিধা হবে। কেমন? চলো দুয়ের অঙ্কটা দেখো। বইয়ের নিচে লেখা রয়েছে, বোর্ডের নিচে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলো, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে লিখি। এই ধরনের অঙ্কে সবসময় 1 মাসে মূলধনটা বের করবে। হ্যাঁ, তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাসের জন্য 6 মাস পর সে ব্যবসায় আরো 40,000 টাকা নিয়োগ করছে। 6 মাস পর আবার প্রথমে দেখো 30,000 টাকা 6 মাস তো চললো, তারপর আবার 40,000 টাকা নিয়োগ করছে নাকি। তাহলে টোটাল টাকা কত হবে? দেখো 30,000 যুক্ত 40,000 সমান 70,000 টাকা। তাহলে 70,000 টাকা বাকি 6 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। বুঝতে পেরেছ? নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাসের জন্য এবং আরো যে 6 মাস পরে 40,000 টাকা নিয়োগ করছে। তাহলে ব্যবসায় মোট তার নিয়োগ কত? টোটাল 70,000 টাকা ব্যবসায়, বাকি 70,000 টাকা ব্যবসায় নিয়োগ হচ্ছে 6 মাসের জন্য। টোটাল যত লাভ হয়েছে, মোট লাভ যদি তাকে 1 মাসে পেতে হয়, তাহলে তাকে মূলধন কত দিতে হবে? মোট লাভ 1 মাসে পেতে হলে নিয়ামত চাচাকে মূলধন দিতে হবে। কত মূলধন দিতে হবে বলো? দেখো 30,000 টাকা 6 মাসের জন্য, 1 মাসে এখানে বের করছি। হ্যাঁ, 30,000 টাকা 6 মাসের জন্য ইন্টু 6 প্লাস 70,000 টাকা কত বাকি 6 মাসের জন্য। এই টাকাটা তাকে নিয়োগ করতে হবে। তাহলে দেখো 30,000 ইন্টু 6 সমান হয় 1,80,000 প্লাস 70,000 ইন্টু 6 সমান 4,20,000। এখন 1,80,000 এবং 4,20,000 হয় 6 লক্ষ টাকা। তাহলে যদি নিয়ামত চাচাকে মোট লাভ 1 মাসে পেতে হতো, তাহলে সে টোটাল 1 মাসে 6 লক্ষ টাকা ব্যবসায় নিয়োগ করতে হতো তাকে। কেমন? অনুরূপে করবি দিদিটাও সেম। অনুরূপে করবি দিদি 50,000 টাকা, দেখতে পাচ্ছ 50,000 টাকা 6 মাসের জন্য এবং
সে দেখো 6 মাস পরে 10,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে তুলে নিল, তাহলে সে ব্যবসায় আর বাকি 6 মাসের জন্য কত টাকা নিয়োগ করবে? যেহেতু 50,000 টাকা সে নিয়োগ করেছিল, আবার 10,000 টাকা তুলে নিল, যে আমার ব্যক্তিগত প্রয়োজন তাই 10,000 টাকা তুলে নিচ্ছি, তাই কত হবে? 50,000 বিযুক্ত 10,000, তাহলে তার থাকছে কত? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা বাকি 6 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে। ওকে, বুঝতে পেরেছো? বাকি 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে বা নিয়োগ করে। মোট লাভ 1 মাসে পেতে হলে করবি দিদিকে ব্যবসায় মূলধন দিতে হতো কত? দেখো, প্রথমত সে 50,000 টাকা নিয়োগ করেছে ব্যবসায় 6 মাসের জন্য, তারপর আবার 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা বাকি ক মাসের জন্য নিয়োগ করছে? 6 মাসের জন্য। বেশ, তাহলে 1 মাসে পেতে হলে দেখো 50,000 × 6 = 3 লাখ টাকা, আর 424 মানে 2,40,000 টাকা। তাহলে 3 লাখ আর 2,40,000 কত হয়? 5,40,000 টাকা। দেখো, এগুলো হচ্ছে তাদের 1 মাসের মূলধন। যদি দুইজনেই মোট লাভটা পুরাটা 1 মাসে পেতে হলে তাদেরকে ব্যবসায় মূলধন দিতে হতো। নিয়ামত চাচাকে 6 লক্ষ টাকা এবং করবি দিদিকে 5,40,000 টাকা ব্যবসায় মূলধন নিয়োগ করতে হতো। এতদূর লিখে দাও, তারপর আবার করছি, কেমন? তাহলে দেখো 6 লক্ষ টাকা, 5,40,000 টাকা, এইগুলো মূলধন গুলা আমরা বের করলাম 1 মাসে। দেখো এবারে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাতটা কত হবে? নিয়ামত চাচার 1 মাসে মূলধন কত দিতে হয়েছে? 6 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ টাকা। ওকে, এবং করবি দিদিকে 1 মাসে মূলধন দিতে হতো কত? 5,40,000 টাকা। ওকে, মূলধনের অনুপাত বার হয়েছে। দেখো, আমি 4 শূন্য কাটি, 4 শূন্য, এরও 4 শূন্য, আবার কাটি। দেখো 6 দিয়ে, 6 × 10 = 60, 6 × 9 = 54, তাহলে 10:9। তাহলে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত 10:9। এবার নিয়ামত চাচার আনুপাতিক ভাগাহার, তাহলে নিয়ামত চাচার মূলধনের আনুপাতিক ভাগাহার, নিয়ামত চাচার মূলধনের আনুপাতিক ভাগাহার, নিয়ামত চাচার মূলধনের আনুপাতিক ভাগাহার কত হবে? দেখো, নিয়ামত চাচার মূলধনের অনুপাত, মূলধনটা কত? 10, তাহলে 10 বাই কত? 10 + 9 = 10^19। ওকে, অনুরূপে করবি দিদির মূলধনের অনুপাত, করবি দিদির মূলধনের আনুপাতিক ভাগাহার কত হবে? 9/10 + 9 = 9^19। বুঝতে পেরেছ? এখন ব্যবসায় মোট লাভ সমান কত? 19,000 টাকা। ব্যবসায় মোট লাভ 19,000 টাকা। তাহলে এখন 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পায়, 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পায়, কত ভাবে বলো? নিয়ামত চাচা মোট লাভ 19,000 ইন্টু কত? 10/19,
19 দিয়ে 19,000 কে কাটলে 1,000 হয়, তাহলে 1,000 ইন্টু 1 সমান কত 10,000, তাহলে নিয়ামত চাচা পাচ্ছে 10,000 টাকা। আবার 19,000 টাকার মধ্যে করবি দিদি কত পায়? করবি দিদি পায় 19,000 ইন্টু 9/19, 19 দিয়ে 19,000 কে কাটলে 1,000 হয়, তাহলে 9 ইন্টু 1,000 সমান 9,000 টাকা। বেশ, তাহলে 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পায় 10,000 টাকা এবং করবি দিদি পায় 9,000 টাকা। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে অঙ্কটা করি। 5-এর এত দূর অঙ্কটা করলে তোমরা 5 নম্বর কেউ তোমাদের টেকাতে পারবে না। 5-এর 5 দিবে কি 100%। বুঝতে পেরেছো? চলো তারপর 6-টা বলেছে, 6-এর অঙ্কগুলাই 3 নম্বরের অঙ্ক পড়ে, একটা যে কোনো একটা করতে হবে। সমাধান করো। 1 নম্বর লেজামুড়ে সমাধান বলেছে, আর 2 নম্বর ওই শ্রীধর আচার্যের সূত্রের সমাধান। যেহেতু এই দুটো অঙ্কই তোমাদের বইয়ে রয়েছে, তাই দুটো অঙ্কই আমি করে দিচ্ছি। একটা এমনি সমাধান রয়েছে, একটা শ্রীধর। দেখো 6 নম্বরের অঙ্কের সমাধান দেওয়া আছে 1/x - 1 ইন্টু x - 2 প্লাস 1/x - 2 ইন্টু x - 3 প্লাস 1/x - 3 ইন্টু x - 4 সমান 1/6। এক্ষেত্রে দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের এই অঙ্ক দেওয়া রয়েছে। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার 1 রয়েছে উপরে, প্রত্যেকটার ক্ষেত্রে লবে 1 রয়েছে। তো নিচে যেগুলো x - 3 ইন্টু x - 4 রয়েছে, এগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমাকে উপরে 1 দান করাতে হবে। দেখো যদি আমি x - 3 মাইনাস x - 4 করি, তাহলে দেখো তো কি হবে, x - 3 মাইনাস x মাইনাসে প্লাস 4। দেখো x এ কেটে যাবে, 4 থেকে 3 গেলে 1। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি যদি প্রথমটা লিখি মাইনাস, দ্বিতীয়টা যদি বিয়োগ করি, তাহলে আমার 1 দাঁড়ায়। সেই পদ্ধতিটাই প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করব। কেমন? তাহলে এটা খুব ভাবে বুঝে নাও, তারপর এটা করছি। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো বানিয়ে করছি। 1/x - 1 x - 2, এখানে লিখতে পারি আমি x - 1 মাইনাস x - 2 বাই x - 1 x - 2। দেখো x - 1 মাইনাস x মাইনাস প্লাস 2, এটা যদি বিয়োগ করো তাহলে আমার 1 এ থাকবে। কেমন? তাহলে 1 এর জায়গায় এখানে লিখতে পারি x - 2 মাইনাস x - 3 বাই x - 2 ইন্টু x - 3 প্লাস x - 3 মাইনাস অফ x - 4 বাই x - 3 ইন্টু x - 4 সমান 1/6। और বা দেখো এই ক্ষেত্রে যদি আমি 2 মাইনাস 1 বাই 2 করি, তাহলে আমার কত হয় 1/2 হয়তো। কিন্তু এইভাবে আমরা লিখতে পারি যে 2/2 মাইনাস 1/2। এইভাবে এই অঙ্কটা এইভাবেও লেখা যায়, কারণ এই যে দুইটা ভাগ আছে, সেক্ষেত্রে লবের প্রত্যেকটি সংখ্যাকে এই 2 দ্বারা ভাগ করা যাবে। দেখো এই 2 কে 2 দ্বারা ভাগ করেছি, আবার 1 কেও 2 দ্বারা ভাগ করেছি। এটা খুব মনে রাখবে। এক্ষেত্রেও 1/2 মান হবে, এক্ষেত্রেও 1/2 মান হবে। কেমন ভাবে দেখো 2/2 সমান 1 হয়, আর 1/2, তাহলে একটা গোটা অংশ থেকে অর্ধেকটা চলে গেলে কত হয় 1/2 মিলে গেল। তাহলে এই প্রসেসেই এই অঙ্কটা হবে। কেমন? দেখো তাহলে লিখতে পারি আমরা x - 1 বাই x - 1 ইন্টু x - 2 মাইনাস আছে তাই মাইনাস দিচ্ছি, x - 2 বাই x - 1 ইন্টু x - 2 প্লাস x - 2 বাই x - 2 ইন্টু x - 3 মাইনাস x - 3 বাই x - 2 ইন্টু x - 3 প্লাস x - 3 বাই
এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, তারপর মাইনাস দিয়ে মাইনাস এখানে দিচ্ছি, মাইনাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 1/6। দেখো তো এবার কাটছে কি নাই, দেখো x মাইনাস 1 কেটে যাচ্ছে, x মাইনাস 2 কাটছে, x মাইনাস 2 কাটছে, x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 4 ওকে। এবার দেখি 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 সমান 1/6। ওকে, এবার কাটছি কোনটা, দেখো প্লাস x মাইনাস 3 মাইনাস x মাইনাস 3 কেটে যাচ্ছে, প্লাস x মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 কাটছে, তাহলে আমার জীবিত থাকছে কোনগুলান বলো তো, এক প্লাস 1/x মাইনাস 4 x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 1 সমান 1/6, এটা জীবিত থাকছে, লিখে নাও খুব মন দিয়ে, কেমন। তারপর দেখো আমার লসাগু কত, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 লসাগু, তাহলে এখানে দেখো x মাইনাস 4 রয়েছে, তাহলে কি হবে এখানে x মাইনাস 1 হবে, আর মাইনাস এখানে দেখো x মাইনাস 1 তাহলে এখানে কি হবে x মাইনাস 4 সমান 1/6। ওকে, চলো এত দূর লিখে নাও, তারপর উপরেটা পুছছি, কেমন মুছবো, লিখে নাও মন দিয়ে। এখানে দেখো x মাইনাস 1 মাইনাস x মাইনাস মাইনাস কি হয় প্লাস 4, ওকে, বাই x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 সমান 1/6, বা এখানে প্লাস x মাইনাস কেটে যায়, তাহলে 4 থেকে 1 গেলে 3 হয়, ওকে, 3 বাই এবারে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 কে গুণ করো, তাহলে x ইন্টু x কি হয় x স্কয়ার মাইনাস 4x মাইনাস x মাইনাস মাইনাস কত হয় প্লাস 4 সমান 1/6। যদি এখানে অঙ্ক না বুঝতে পারো দ্বিঘাত সমীকরণ প্লেলিস্ট থেকে দেখে নেবে, আরো ভালো বুঝতে পারবে, কেমন, সেখানে ডিটেইলস করানো হয়েছে। তাহলে দেখো x স্কয়ার এগুলা বজ্র গুণ করছি, 1 এর সাথে পুরোটাই গুণ হবে এবং 318 হবে নাকি, তাহলে দেখো x স্কয়ার মাইনাস 4x মাইনাস x কি হবে মাইনাস 5x প্লাস 4 সমান 318, বা দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0, বা x স্কয়ার মাইনাস 5x 18 থেকে 4 গেলে মাইনাস 14 সমান 0। এখন দেখো আমাকে লেজা মুড়া গুণ করে মাঝেরটা ধ্যান করাতে হবে। দেখো 14 এখানে আছে, এখানে সহগ কত 1, এখানে সহগ 1, তাহলে 14 1 কে 14 যদি আমি লসাগু করি তাহলে হয় 7 দুগুণে 14 আর 14 1 কে 14, দেখো 7 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 5 হয়, হয়তো, তাহলে এখানে ওইটাই করব। দেখো তাহলে x স্কয়ার মাইনাস 7 মাইনাস 2 5 এর জায়গায় লিখলি ইনটু x, তবে তো 5x হবে মাইনাস 14 সমান 0, और x स्क्वायर माइनस 7x माइनस माइनस प्लस 2x माइनस 14 समान 0, और x इंटू एक्स माइनस 7 प्लस 2 इंटू एक्स माइनस 7 समान 0। এখানে দেখো কমন কোনটা x মাইনাস 7 আমার কমন, x মাইনাস 7 इंटू x प्लस 2 समान 0। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হয় নাকি, তাহলে x মাইনাস 7 সমান 0 অথবা x প্লাস 2 সমান 0, और কি লিখতে পারি x সমান 7
এখানে x সমান -2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 7 ও -2। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও, তারপর দুই একটা সিদ্ধরাচার্যের সূত্রে করছি। দেখো এখানে 4x - 2 তার স্কয়ার প্লাস 6x সমান 25। এই অঙ্কটা সিদ্ধরাচার্যের সূত্র অনুসারে করতে হবে, বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি, দেখো a - b তার হোল স্কয়ার সমান কি হয়? স্কয়ার মাইনাস 2, a হচ্ছে 4x, b হচ্ছে 2, 2 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার প্লাস 6x তো রয়েছে, 25 টাকে এই পাশে নিয়ে আসি সমান 0। ওকে, 4x তার স্কয়ার সমান কি হয়? 16x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16x প্লাস 2 দুগুণে 4 মাইনাস প্লাস 6x মাইনাস 25 সমান 0। আর দেখো 16টা x স্কয়ার, এখানে তো x স্কয়ার নেই, তাহলে 16x স্কয়ার, এখানে দেখো 16টা x আছে, তার ছোটা x বিয়োগ যাবে, তাহলে 10টা x মাইনাস 10x, আর 25 এর থেকে যদি 4 যায় তাহলে হয় 21 সমান 0। তাহলে এখানে দেখো সিদ্ধরাচার্যের সূত্র যখন প্রয়োগ করব, দেখো এখানে সিদ্ধরাচার্যের সূত্রটা আমাদের কি জানি আমরা? সিদ্ধরাচার্যের সূত্র হচ্ছে -b x সমান হয় -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা যদি সমীকরণটা আমার যদি হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই সমীকরণে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখা b হচ্ছে আমার x এর সহগ, a হচ্ছে x স্কয়ারের সহগ, c টা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে a হচ্ছে কত আমার? a হচ্ছে আমার x স্কয়ারের সহগ, তাহলে a সমান হচ্ছে 16। b হচ্ছে কত আমার? a হচ্ছে x স্কয়ারের সহগ, b হচ্ছে আমার x এর সহগ, x এর সহগ কত? -10 এবং c হচ্ছে -21। বুঝতে পেরেছো? তাহলে এই সূত্রটাই বেশ এখানে পুট করে দাও। তাহলে b এর জায়গায় লিখবো -10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -10 তার স্কয়ার মাইনাস 4, a হচ্ছে আমার কত? 16, c হচ্ছে আমার -21। ওকে, 4ac বাই 2a, 2 ইন্টু a হচ্ছে 16। ওকে, তাহলে x সমান মাইনাস মাইনাস কি হয়? প্লাস, প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার 10 দশাংশ হয় 100 প্লাস 10 দশাংশ 100 কান্টা মূলে গচ্ছ, তাহলে 400 হলো 64 ইন্টু 21 কত হয় দেখো তো? 64 ইন্টু 21, তাহলে 64 ইন্টু 21 হয় 4, 814 4, 1344 বাই 16 দুগুণে 32। তাহলে 1344 আর 100 কত হয়? 1444। তাহলে বা x সমান লিখতে পারি 10 প্লাস মাইনাস রুট ওভার 1444 বাই 32, বা x সমান 10 প্লাস মাইনাস 1444 এর বর্গমূল কত হয় বলো? বর্গমূল হচ্ছে 38 বাই 32, বা x সমান লিখতে পারি একবার 10 প্লাস 38 বাই 32, আরেকবার x সমান লিখতে পারি 10 মাইনাস 38 বাই 32, বা x সমান 38 আর 10 কত হয়? 48 বাই 32, তাহলে 16 দুগুণে 32, 316 48, তাহলে x সমান কত? 3/2। আর এখানে x সমান কত হবে? 38 থেকে 10 যদি বিয়োগ যায় তাহলে হয় মাইনাস 38 থেকে 10 গেলে 28 বাই 32, x সমান তাহলে 4 দিয়ে যদি কাটি 4 7 28, 4 8 32, মাইনাস 7/8। অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2 ও -7/8।
ওকে, 6 এর অঙ্কগুলো বুঝতে পারিস? চলো তারপরে করি। সাথের 2 এর অঙ্কে বলা রয়েছে y হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আর x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে, সম্পূর্ণ নির্ণয় না, এখানে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ধরি দুটি চল a ও b, অতএব প্রথম শর্তানুসারে লিখতে পারি, যেহেতু প্রথম শর্তে বলা হয়েছে y দুটি চলের সমষ্টির সমান, তাহলে y সমান লিখতে পারি y সমান a প্লাস b। ওকে, এটা দাও 1 নম্বর সমীকরণ, দুটো চলের সমষ্টির সমান হয়েছে যেহেতু। আবার দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে, দ্বিতীয় শর্ত অনুযায়ী বলেছে যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অপরটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। আর একটি x চলের সঙ্গে সরল ভেদে, তাহলে a ভেরিয়েছে x, বা লিখতে পারি আমি a সমান k1 ইন্টু x। k1 হচ্ছে ভেদ ধ্রুবক, এটা লিখবে ভেদ ধ্রুবক। তাহলে a সমান k1 ইন্টু x। আবার অপরটি বলছে এবং যার একটি x চলের সঙ্গে সরল ভেদে আর একটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে b তে আমার x চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে b ভেরিয়েছে 1/x। বা লিখতে পারি আমি b সমান k2/x লিখতে পারি, তাহলে b সমান k2/x। তাহলে এখানেও k2 হচ্ছে ভেদ ধ্রুবক। বুঝতে পারিস? তাহলে এবারে 1 নম্বর সমীকরণে 1 নম্বরে a ও b এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে y সমান a প্লাস b, এর মান কত k1x আর b এর মান কত k2/x। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। দাও না, 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এইবারে মূল কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণটাতে বলা হয়েছে, এবারে মূল কাজ দেখো, 2 নম্বরে x সমান 1 ও y সমান -1 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে x সমান 1 y সমান -1 বসাও, তাহলে y সমান -1, দেখো তাহলে x সমান 1, তাহলে k1 প্লাস k2/x মানে k1 প্লাস k2 সমান -1, বা k1 প্লাস k2 সমান -1। এটা 3 নম্বর সমীকরণ দাও। আবার 2 নম্বর সমীকরণে 2 নম্বরে বলেছে, আবার একবার বলেছে x সমান 3 হলে y সমান 5। x সমান 3 ও y সমান 5 বসিয়ে পাই। তাহলে x সমান 3 y সমান 5, y এর জায়গায় 5 বসাও আর x এর জায়গায় 3, তাহলে 3x প্লাস k2, 3x নয় 5 সমান লিখতে পারি 3 ইন্টু k1 প্লাস k2/3 লিখতে পারি k2/3, তাহলে 3 ইন্টু k1 প্লাস k2/3। বা এটা লসাগু করো, দেখো তাহলে 5 সমান লসাগু 3, তাহলে 3 3 9 ইন্টু k1 প্লাস k2 লিখতে পারি। তাহলে 9 ইন্টু k1 প্লাস k2 সমান 3 5 হয় 15। এটা আমার 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণ বুঝতে পেরেছ? এবার 3 নম্বর আর 4 নম্বর সমীকরণকে আমরা যোগ করে দিই অপনয়ন পদ্ধতির সাহায্যে, নাকি? তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ হচ্ছে k1 প্লাস k2 সমান -1 আর 9 ইন্টু k1 প্লাস k2 সমান হচ্ছে 15। তাহলে এখানে যোগ আছে, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ।
তাহলে K2 কেটে গেল, তাহলে 9টা K1, তাহলে K1 মাইনাস 9K1 সমান -1 -15, বা 9টা K1 এর থেকে একটা K1 গেল হচ্ছে -8K1 সমান 15 আর -16, মাইনাস কেটে গেল, 8 দুগুণে হয় 16, K1 সমান 2। K1 এর মান কত? 2। আবার আচ্ছা, এখন 3 নম্বর সমীকরণে 3 নম্বরে K1 সমান 2 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণের K1 সমান 2 বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কোনটা? K1 প্লাস K2 সমান হচ্ছে -1। K1 এর মান কত? 2 প্লাস K2 এর মান তো দেওয়া নাই, তাই K2 এর মান তো নির্ণয় করতে হবে। আর K2 সমান লিখতে পারি -1, এদিকে প্লাস 2টা সমান আর ওই পাশে গেলে -2 হয়, আর K2 সমান কত? -3। K2 এর মান হলো -3। এইবারে 2 নম্বর সমীকরণে K1 এবং K2 এর মান বসিয়ে পাই। এই K1 K2 এর মান বসিয়ে দাও। K1 দেখো, তাহলে y সমান লিখতে পারি K1 এর মান কত? K1 মান কত? বলো বলো বলো। K1 হচ্ছে 2 আর K2 হচ্ছে -3, তাহলে K1 হচ্ছে 2 ইনটু x 2x প্লাস K2 এর মান কত? -3, তাহলে প্লাস -3, তাহলে প্লাস মাইনাস কি হয়? -3/x। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এখানে x এবং y এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, y সমান 2x - 3/x। ভেদের অঙ্ক বুঝতে পেরেছো আশা করি। লিখে দাও মন দিয়ে, তারপরটা আমরা করছি। বা সমানুপাতের অঙ্ক 8টা, যে কোনো একটা করতে হবে। a প্লাস b প্লাস c প্লাস d সমান 4 যদি হয়, তাহলে এটার মান কত? এটার মান নির্ণয় করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে 1 - a 1 - b 1 - c 1 - d রয়েছে, তাহলে আমরা লসাগু লিখতে পারি একটা বড় ডানে দিয়ে। লসাগু সমান 1 - a ইনটু 1 - b ইনটু 1 - c ইনটু 1 - d লিখতে পারি। ওকে, তাহলে দেখো এখানে এই নিচটাতে হরে কেবল 1 - d নেই, তাই 1 - d টা উপরে লিখতে পারি, প্লাস এখানে দেখো কত আমার হবে 1 - a 1 - a, কারণ কি 1 - b এর সাথে 1 - b কেটে যাবে, 1 - c এর সাথে 1 - c কেটে যাবে, 1 - d এর সাথে 1 - d কেটে যাবে, প্লাস 1 - c এর সাথে 1 - c কাটবে, 1 - d এর সাথে 1 - d কাটবে, 1 - a এর সাথে 1 - a কাটবে, তাহলে 1 - b বেঁচে থাকবে, প্লাস এখানে দেখো 1 - d এর সাথে 1 - d কেটে যাবে, 1 - a এর সাথে 1 - a কেটে যাবে, 1 - b এর সাথে 1 - b কেটে যাবে, তাহলে বেঁচে থাকবে কত? 1 - c। বেশ, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 1 2 3 4, তাহলে 4 মাইনাস অফ a প্লাস b প্লাস c প্লাস d বাই 1 - a ইন্টু 1 - b ইন্টু 1 - c ইন্টু 1 - d লিখতে পারি। সমান 4 এর থেকে a প্লাস b প্লাস c প্লাস d এর মান কত? 4, 4 - 4 ইন্টু 1 - a 1 - b 1 - c 1 - d, তাহলে 4 এর থেকে 4 4 তো কেটে যায়, তাহলে 4 4 কেটে গেলে কত? 0, 0 এর সাথে যেখানে যতই সংখ্যা থাকো কি হয়? 0। তাহলে 8 এর অঙ্কটার মান হচ্ছে আমার 0। বুঝতে পেরেছো? চলো অন্য একটা করি, লিখে নাও। 13 একটা করছি। দেখো 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে খেলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তবে চিমনির উচ্চতা নির্ণয় করি। দেখো ছবিটা, এইসব অঙ্কের ছবি যদি ঠিক মতো করতে পারো তাহলেই হয়ে যাবে। দেখো 3 তলা বাড়ির ছাদ, যদি আমি এটা ধরি, এটা 3 তলা বাড়ির ছাদ আমার, এ আর বি, এটা হচ্ছে 3 তলা বাড়ির ছাদ। (9√3) এটা মিটার উচ্চতা আছে, এটা হচ্ছে 3 তলা বাড়ির ছাদ থেকে বলেছে 30 মিটার দূরে অবস্থিত।
এইটুকুটা হচ্ছে আমার 30 মিটার দূরে অবস্থিত। আর এইখানে রয়েছে আমার চিমনিটা। চিমনিটা অবশ্যই বাড়ির ছাদ থেকে বেশি হবে, তাহলে চিমনির 3 তলা বাড়ির ছাদ থেকে এইখান থেকে দেখছে, হ্যাঁ, বি বিন্দু থেকে এইখানে আমার রয়েছে একটা এ বি, এটা সি, এটা ডি বিন্দু। ডি বিন্দু হচ্ছে চিমনির উন্নতি কোণ। তাহলে এই ডি বিন্দুর উন্নতি কোণ, এই ডি বিন্দুতে একটি কোণ রয়েছে। এইখান থেকে বি বিন্দু থেকে ডি বিন্দুর কোণ হচ্ছে আমার কত কত বলো? 30 ডিগ্রি কোণে দেখছে, তাহলে 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ। ওকে, এটা 30 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 30 ডিগ্রি, আবার এটা 9√3 মিটার, আর এটা রয়েছে 30 মিটার, তাহলে এসিও যদি 30 মিটার হয়, তাহলে আমার বিপি, এটা পি, তাহলে বিপিও হবে 30 মিটার। বেশ, এবার এখানে আমাকে কি বের করাতে হবে? আর এটা 9√3 হলে এটাও 9√3 হবে। এখন এবার ভাষাটা কি লিখতে হবে দেখো। এবি হচ্ছে 3 তলা বাড়ি। দেখো, এবি ভাষা হচ্ছে এবি 3 তলা। ভাষাটা লিখে নিই, তারপর পড়ছি। হ্যাঁ, এবি 3 তলা। দেখো ভাষাটা দেখো, এবি হচ্ছে আমার 3 তলা বাড়ি এবং সিডি হচ্ছে আমার চিমনি। তাহলে চিমনির উচ্চতা যেহেতু নির্ণয় করতে বলেছে, তাই দেখো এখানে লিখেছি এবি সমান 9√3 মিটার উঁচু 3 তলা বাড়ির বি বিন্দু থেকে 30 মিটার দূরে অবস্থিত কি সিডি চিমনির ডি বিন্দুকে 30 ডিগ্রি কোণে দেখা যায়। এটাই ভাষা। এই ভাষাটা লিখলেই তোমরা নম্বর পাবে। এইবার একটু জ্যামিতিক ক্যালকুলেশন করি। দেখো, অতএব এখানে দেখো এবি সমান সিপি লিখতে পারি। এখানে লিখতে পারি আমরা এবি সমান সিপি। দেখো এবি সমান সিপি সমান কত? 9√3 মিটার। ওকে, আবার দেখো এই বিপি সমান এই তো এসি, অতএব এসি সমান বিপি লিখতে পারি। তাহলে এসি সমান বিপি লিখতে পারি 30 মিটার। ওকে, এখন আবার কোণ ডিবিপি সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে এইবারে দেখো, অতএব ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি হচ্ছে? বিপিডি থেকে পাই কি পাই বলো? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার পিডি, লম্ব পিডি বাই ভূমি হচ্ছে আমার বিপি। ওকে, tan 30 ডিগ্রির মান কত? 1/√3। আবার পিডির মান তো দেওয়া নাই, তাহলে পিডির জায়গায় পিডি রাখছি। বিপির মান দেওয়া আছে 30। ওকে, তাহলে পিডি সমান লিখতে পারি পিডি সমান 30/√3। 30/√3 পিডি সমান 30/√3। তাহলে √3 এর সাথে এটা করণ নিরসন করো, উভয় পক্ষকেই লব এবং হরকে √3 দিয়ে গুণ করো, √3 × √3। তাহলে পিডি সমান লিখতে পারি আমরা 30√3/3। তাহলে 3 × 10 = 30। দুটা √3 গুণ কত হয়? শুধু একটা 3 বেশি থাকে। তাহলে পিডি সমান tan√3 মিটার। ওকে, পিডি হচ্ছে tan√3 মিটার। পিডি হচ্ছে tan√3। আমাকে চিমনির উচ্চতা বের করতে বলেছে নাকি? তাহলে অতএব চিমনির উচ্চতা সিডি সমান লিখতে পারি। দেখো সিডি সমান লিখতে পারি সিপি এবং পিডি। তাহলে সিপি প্লাস পিডি। দেখো সিপি কত? সিপি হচ্ছে আমার 9√3 প্লাস পিডি কত? আমার tan√3। তাহলে 10টা √3 আর 9টা √3 কত হয়? 10 আর 9 19√3 মিটার।
তাহলে চিমনির উচ্চতা হচ্ছে 19√3 মিটার। এটা যদি আরো ভালো করে দেখো তাহলে 19 ইন্টু √3 এর মান 1.732 বসিয়ে দেখবে যত মিটার হবে সেটাই হবে আমার আসল উচ্চতা। বুঝতে পেরেছ অঙ্কটা? 13 অঙ্কটা বুঝতে পেরেছ? চলো 14টা করি। লিখে নাও অঙ্কটা। 14 অঙ্কে যে কোনো দুটা অঙ্কের উত্তর দিতে হবে নাকি? 14 একের অঙ্কটা দেখো, এটা আয়তঘনের অঙ্ক। একটি আয়তক্ষেত্রাকার মাটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল তা নির্ণয় করি। ধরলাম এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ। ওকে, এ বি সি ডি আয়তক্ষেত্রাকার মাঠ। এখানে বলেছে একটা 4টা গর্ত কুড়া হচ্ছে 4টে কোণে। তাহলে দেখো 4টা কোণে বলেছে ঘনকাকৃতি গর্ত, কিন্তু এক উপরে কি একটা বড় ক্ষেত্রের মতো অংশ রয়েছে। তো তাহলে গর্তগুলো বাদে মাটিটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই গর্তগুলোর থেকে মাটিটা ছড়িয়ে দেওয়া হয়েছে এটাই এই মাঠটাতে। হ্যাঁ, আয়তক্ষেত্র এবিসিডি এর দৈর্ঘ্য সমান 15 মিটার, প্রস্থ সমান দৈর্ঘ্য কত দেওয়া আছে, সরি দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল সমান কত? 20 ইন্টু 15 সমান 300 বর্গ মিটার। এটা বুঝতে পেরেছ? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 300 বর্গ মিটার, মানে পুরা জমিটার। কিন্তু এই যে 4টা গর্ত, এই 4টা গর্ত তো বাদ দিতে হবে, তবে তো মাটিটা এই গর্তগুলোই তো ছড়ায়নি, গর্তগুলো বাদে ছড়িয়েছে। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল নাকি, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত বলো? 4টি গর্তের ক্ষেত্রফল, যেহেতু 4টি গর্ত আর এগুলো যেহেতু উপরটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত বলেছে 4 মিটার করে নাকি। তাহলে 4 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বাহু স্কয়ার, তাহলে 4 এর স্কয়ার সমান, তাহলে 4 ইন্টু 4 এর স্কয়ার, 4 4 16, 4 16 64 বর্গ মিটার। তাহলে যেহেতু আমার মাঠে ছড়াবে, তাই কেবল মাঠটারই ক্ষেত্রফলটা রাখবো নাকি। তাহলে গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে বলো তো? 300 মাইনাস 64 বিয়োগ করতে হবে, সমান কত হবে বলো? 236 বর্গ মিটার। ওকে, এখন বলেছে যে গর্তগুলো হচ্ছে ঘনকাকৃতি গর্ত। তাহলে 4টি গর্তের মোট আয়তনটাই হচ্ছে মাটির পরিমাণ। তাহলে 4টি গর্তের আয়তন, যেহেতু গর্তগুলো কি ঘনকাকার, সেক্ষেত্রে 4টি গর্তের আয়তন কত হবে? ঘনকাকৃতি ঘনকের আয়তন সমান বাহু কিউ ইন্টু কটা গর্ত? 4টা। তাহলে 4 এর কিউ হয় 4 4 16, 4 16 64, 64 ইন্টু 4 সমান হয় 256 ঘন মিটার। এটা হচ্ছে ঘনকের আয়তন। ওকে, এখন বলেছে যে মাঠটি কত মিটার উঁচু উঠবে নাকি। ধরি মাঠটি তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে, h মিটার। ধরি মাঠটির তলের উচ্চতা h মিটার ধরে নাও। তাহলে এখানে যদি মাটিটা ছড়িয়ে দেই তাহলে আমার কেবল h মিটার বাড়বে নাকি।
তাহলে দেখো এই গর্তগুলোর মোট আয়তনটা আর এই ক্ষেত্রফলটা যদি আয়তন সমান করি তবে আমি উচ্চতা পাবো নাকি। অতএব শর্তানুসারে লিখতে পারি, দেখো আমার মাঠের গর্তবাদে মাঠের ক্ষেত্রফল 236, 236 ইন্টু এইচ উচ্চতা বাড়বে এইচ সমান আমার আয়তন হয়েছে 256, 256 ওকে, বা এই সমান 256/236। দেখো 4 দিয়ে যদি আমি কাটি, 4 5 20, 4 9 36, 4 6 24, 1 4 4 16, 64/59 এই সমান 64/59। পূর্ণ ভাঙা অঙ্কে বইয়ে পূর্ণ ভাঙে দিয়ে আছে, তাহলে 1 পূর্ণ 59/5, সরি বইয়ে পূর্ণ দেওয়া রয়েছে এই সমান 1 পূর্ণ 5 59 মিটার। তাহলে কতটা উচ্চতা বাড়বে? 1 পূর্ণ 5 59 উচ্চতা বৃদ্ধি পাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো না? দেখো একবার দেখে নাও, লিখে নাও। 14(3)টা বলা হয়েছে সমান ভূমিতলের বেশ এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট চোঙের আয়তনের অনুপাত কত? সমান ভূমিতলের বেশ এবং উচ্চতা, সমান ভূমিতলের বেশ এবং উচ্চতা। তাহলে ধরি ভূমিতলের বেশ বলেছে, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এই একক ধরি নাকি। ওকে, তাহলে আর একক, উচ্চতা একক। এবারে বলেছে দেখো, অতএব তাহলে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর আয়তন V1 সমান কি হয়? শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হয় শঙ্কুর আয়তন। ওকে, অর্ধগোলকের আয়তন কি হয়? অর্ধগোলকের আয়তন যদি V2 ধরি, তাহলে V2 সমান হয় 2/3 পাই আর কিউব। ওকে, আবার চোঙের আয়তনকে যদি V3 ধরি তাহলে হয় পাই আর স্কয়ার এইচ। এগুলো সব ঘন একক। তাহলে এখন বলেছে এদের অনুপাত কত? যদি ভূমিতলের ব্যাসটা, প্রত্যেকের ভূমিতলের ব্যাসও সমান এবং উচ্চতাও সমান, তাহলে কি হবে? প্রত্যেকের ভূমিতলের ব্যাস, তাহলে V1 অনুপাত V2 অনুপাত V3 সমান লিখতে পারে V1 হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ অনুপাত 2/3 পাই আর কিউ অনুপাত পাই আর স্কয়ার এইচ। এখানে যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় সমান বলেছে, তাই এখানে কি এইচ সমান আর লিখতে পারি। তাহলে আর এইচ এর জায়গায় আর বসে নাও, তাহলে V1 অনুপাত V2 অনুপাত V3 সমান 1/3 পাই, এই যে জায়গায় আর, তাহলে আর স্কয়ারের সাথে আর যদি গুণ হয় তাহলে আর কিউ হয় অনুপাত 2/3 পাই আর কিউব তো রয়েছে, এটা হবে পাই ইন্টু এই যে জায়গায় আর, তাহলে আর এর সাথে আর স্কয়ারের সাথে আর যদি গুণ করা হয় তাহলে হয় আর কিউব। ওকে,
দেখো প্রত্যেকের ক্ষেত্রে আর কিউব আর কিউব আর কিউব কেটে যাবে, পাই পায়েও কেটে যাবে নাকি, তাহলে 1/3 অনুপাত 2/3 অনুপাত 1 হবে। এবারে প্রত্যেকের লবকে 3 দ্বারা গুণ করো, তাহলে 3/3 অনুপাত 2 × 3/3 অনুপাত 3 সমান দেখো 3 3 কাটে গেল, তাহলে 1 অনুপাত 3 3 কাটে গেল 2 অনুপাত 3। তাহলে শঙ্কুর অর্ধগোলকের এবং চোঙের আয়তনের অনুপাত হচ্ছে 1 অনুপাত 2 অনুপাত 3। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো লিখে নাও। দেখো 15 অঙ্কগুলাই কেবল দেওয়া রয়েছে 15। একটা গড় নির্ণয় করো, মধ্যমা নির্ণয় করো এবং বলেছে পরিমাণটি ছক অর্থাৎ অজায়ব অঙ্কন করছি, যে কোনো দুটো করতে হবে। আমি গড়টি করছি এবং মধ্যমা নির্ণয়, তোমরা 3টা করে রাখবে, গড় মধ্যমা সংখ্যাগুরু মান। অজায়ব করার কোনো প্রয়োজন নেই, গড় মধ্যমা সংখ্যাগুরু মান করলেই 4 2 8 নম্বর পেয়ে যাবে। দেখো 15 একের অঙ্কটাই বলেছে গড় নির্ণয় করতে নাকি, তাহলে শ্রেণীর সীমা দেওয়া রয়েছে 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, এটা পরিসংখ্যা দেওয়া রয়েছে। তাহলে শ্রেণীর সীমাটাই দেখো 5 থেকে শুরু হয়েছে 14 শেষ হয়েছে, আবার পরের শ্রেণীতে দেখো 15 থেকে শুরু হয়েছে 24 শেষ হয়েছে। এইগুলো শ্রেণীর সীমা দেওয়া আছে, অর্থাৎ এখানে অসম্পূর্ণ ভাবে দেওয়া রয়েছে। তাহলে আমার শ্রেণীর সীমানা বের করার নিয়ম হচ্ছে, এই ধরনের অঙ্কে সবসময় শ্রেণীর সীমানা কিন্তু বের করবেই। হ্যাঁ, কেমন ভাবে দেখো 5 থেকে 0.5 বিয়োগ করবে এবং 14 সাথে 0.5 যোগ করবে। তাহলে দেখো 5 থেকে যদি 0.5 বিয়োগ করা হয় তাহলে 5 এ 10 4, তাহলে 4.5, তাহলে 4.5 থেকে আর 14 সাথে 0.5 যোগ করলে 14.5। ওকে, এটা হচ্ছে 14.5 হলো। এখন এবারে দেখো 14.5 প্রত্যেক ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে 15 থেকে 0.5 বিয়োগ করো, তাহলে কত হবে 14.5, এটা হবে 24.5। তাহলে দেখো এখানে 14.5 যেটা উচ্চ শ্রেণীর সীমানা, পরের ক্ষেত্রে সেটা নিম্ন শ্রেণীর সীমানা এক রূপে আসছে। দেখো পরেরটা হবে 24.5 থেকে 34.5, আর কিছু দেখবো না, কেবল 10 ডিফারেন্স করে যাও। 34.5 থেকে 44.5, আবার 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। বেশ, এবার মধ্যমান নির্ণয়ের নিয়ম হচ্ছে, শ্রেণীর সীমানা যেগুলো রয়েছে তার এটা নিম্ন শ্রেণী সীমা না, এটা উচ্চ শ্রেণী সীমা না। নিম্ন শ্রেণী সীমা আর উচ্চ শ্রেণী সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করা হয়। এটা 4.5 যুক্ত 14.5/2, তাহলে 14 14.5 আর অর্ধেকে 15, তাহলে 19, তাহলে 19/2 সমান কত হয় 9.5, 9.5, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, তাহলে 9.5। এটা হচ্ছে আমার 9.5 মধ্যমা। বুঝতে পেরেছ? এখন প্রত্যেক ক্ষেত্রে 10 ডিফারেন্স, অতএব মধ্যমানের ক্ষেত্রেও 10 ডিফারেন্স হবে। তাহলে 9 আর এখানে কত হবে, তাহলে 19.5। ওকে, এটা হবে 29.5, এটা হবে 39.5, এটা হবে 49.5, আর এটা হবে 59.5। ওকে, এখন বলেছে আমাদের এগুলার গুণ, এটা পরিসংখ্যা f1 মধ্যমান x1, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করি, তাহলে f1 x1 মানে 3 5 15 5, হাতে রইল 1, 3 9 27 আর 1 28। ওকে, 28 হয়েছে। আবার 6 দিয়ে 5 6 30 0, হাতে রইল 3, 6 9 54 আর 3 57 7, হাতে রইল 5, 6 কে 6 আর 5 11। 29.5 কে 18 দিয়ে গুণ করো, 5 8 40 0, 8 9 72, 4 76, 6, হাতে রইল 7, আর 2 16 আর 7 23,
ইন্টু 295, 0 6 5 11 1 9 3 12 13 3 হাতে রইল 1, 2 4 1 5, 531, একটার আগে দশমিক, তাহলে 531, 531.0। দেখো অনুরূপে 39.5 এর সাথে 20 যদি গুণ করি তাহলে হয় কত? দেখো তো, 5 × 10 0, 395 গুণিত 2, 5 × 10 0, 39 × 78 79, 790.0 হয়। এটা 495.0 হবে। এটা হবে 5 3 15 5, 3 9 87 28 8, 3 5 15 16, তাহলে 168.5। ওকে, এটা হচ্ছে আমার এফআই এক্সআই। এবার প্রত্যেক ক্ষেত্রে আমরা সামেশন অফ এফআই, তার মানে কি যতগুলো পরিসংখ্যা আছে তার সমষ্টি। দেখো 3 8 3 11 হচ্ছে 17 18 8, হাতে রইল 1 2 3 4 5 58, 3 8 6 3 9 আর 17 3 20 0, হাতে রইল 2 2 3 2 5 6 60। ওকে, এবারে দেখো সামেশন এফআই এক্সআই সমান কত হচ্ছে? দেখো তো, 5 5 10 0 দশমিক, হাতে রইল 1 8 9 5 14 15, 5 7 22 আর 8 30, 30 0, হাতে রইল 3, 6 3 9 9 18 18 9 27 27 3 30 31 32 33 33 3, হাতে রইল 3, 3 আর 4 4 8 আর 7 15 আর 5 20 21 2130.0। তো এর গড়, যৌগিক গড় সমান হয় সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। যৌগিক গড়ের সূত্র এইটা। সামেশন এফআই এক্সআই এর মান হচ্ছে 2130/60। 0 0 কাটো, 6 দিয়ে কাটবে, 3 6 18, 9 কাটবে 3 নিয়ে। দেখো 3 3 2 6, 3 7 21, 3 1 3, তাহলে 71/2 মানে 35.5। 2 দিয়ে 71 কে ভাগ করলে 35.5 হয়। দেখো অঙ্কটা মন দিয়ে দেখে নাও। তারপরটা, আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমস্ত অঙ্ক সমাধান করলাম, সমস্ত বড় অঙ্কগুলো। প্রথম টেস্ট পেপারের ফার্স্ট পেজ শেষ করলাম 25 থেকে 26-এর মধ্যে। আবার পরের দিন নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হব। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, সি ইউ অ্যাগেন।